আসসালামু আলাইকুম, নার্গিস মুজিব লিমা স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভারত পাকিস্তানের উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার মধ্যরাতে অ্যান্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, সার্বিক পরিস্থিতিতে খুব নিবিড়ভাবে নজর রাখছেন জাতিসংঘ প্রধান। মহাসচিব বলেন, পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে দুই দেশের সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায়, এজন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার অনুরোধ করেছেন তিনি। দেশ দুটির মধ্যে যে কোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলেও তিনি বিশ্বাস করেন। এদিকে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আগামী 27-28 এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে। সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর ভারতের সঙ্গে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রীর সফরটি স্থগিত হয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। বৃহস্পতিবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দেন। বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। কাতারের প্রধানমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে মনোনীত করবেন। চলমান সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরও শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করবে বলে আস্থা প্রকাশ করেন শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। এ সময় প্রধান উপদেষ্টা একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। নেতাকর্মীদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বিএনপি ধারাবাহিকভাবে দেশের সংস্কার করেছে উল্লেখ করে তিনি বলেছেন, 31 দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে, যখন দলের চেয়ারপারসন ও মহাসচিব কারাগারে ছিলেন। ফারুক হোসেন, সাজ্জাদুর রহমান ও লুৎফর রহমান মিঠুকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে উত্তরের 3 জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে একযোগে কর্মশালার আয়োজন করে বিএনপি। প্রশ্ন করবেন অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। 31 দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ তার দল উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই মানুষের দোরগোড়ায় যাচ্ছেন তারা। তিনি বলেন, দেশের ভালো কাজের 70 ভাগই বিএনপি সরকার করেছে। বিএনপি দেশের সংস্কার শুরু করেছিল শহীদ জিয়ার সময় থেকে। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, দেশনেত্রী খালেদা জিয়ার সময় প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় পদ্ধতি, ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি। সেটি শিক্ষা, সেটি প্রশাসন, সেটি দেশ পরিচালনা, সেটি স্বাস্থ্য, সেটি খাদ্য উৎপাদন, কৃষি, সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনোভাবে সংস্কারের অবদান রেখেছে, সংস্কার করেছে বিএনপি। তারেক রহমান বলেন, বিএনপির প্রস্তাবে কাঠামোগত সংস্কারের পাশাপাশি মানুষের ভাগ্য উন্নয়নের কথাও আছে। রাষ্ট্র মেরামতের ভাবনার কথাও সবার আগে বিএনপি উপস্থাপন করেছে বলে উল্লেখ করেন তিনি। আজ অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন, আমি কারো সমালোচনা করতে চাই না। আমাদের সংস্কার উপস্থাপন এবং তাদের সংস্কার উপস্থাপনের মধ্যে একটি পার্থক্য আছে। আমি চাপের মুখে দিয়েছি, যখন নিষ্পেষিত, আমার মহাসচিব তখন জেলে, আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে, আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়েবী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। জেলের মতভেদ থাকলেও তা যেন গণতন্ত্রে উত্তরণে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সব মহলকে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিরোধী নেতাকর্মীদের দীর্ঘদিনের সংগ্রাম বৃথা যেতে দেওয়া হবে না। আমরা যেই সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম বিগত 15 বছর ধরে, গণতন্ত্রের প্রতিষ্ঠা, যেই সংগ্রামের জন্য
আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। জুলাই আগস্টের আন্দোলনে পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না। এই শিশুগুলোর বলিদান কেন? শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের সাথে সম্পর্ক বাড়াতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকের এই অনুষ্ঠান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী দিনে এমন একটা বাংলাদেশ হোক যেখানে কোনো বৈষম্য থাকবে না। সকল দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনের ইব্রাহিমপুর বাজারে গণসংযোগকালে তিনি একথা বলেন। গণসংযোগকালে তিনি নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের কাছে দোয়া কামনা করেন। এ সময় সবার অধিকার প্রতিষ্ঠিত করার কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, যে দলের এবং ধর্মেরই হোক, মানুষ যেন তার অধিকার পায়। সমাজের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, এমন এক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতে ইসলামের আমির। আমরা আগামীর এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, কোনো দুঃশাসন থাকবে না, দুর্নীতি থাকবে না। মানুষ মানুষকে ভালোবাসবে, সম্মান করবে এবং সবার অধিকারটা প্রতিষ্ঠিত হবে। সে যে ধর্মের হোক, যে দলের হোক, কিন্তু মানুষ যেন তার অধিকারটা ঠিকমতো পায় এবং ন্যায় বিচার যেন সমাজের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপ উপাচার্য। ৫৭ ঘণ্টা অনশনের পর দাবি আদায় হওয়ায় আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এদিকে এক বিবৃতিতে কুয়েট শিক্ষক সমিতি জানিয়েছে, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য প্র উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে ন্যায় বিচার পরাজিত হয়েছে। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে আবু তৈয়বের পাঠানো রিপোর্টে বিস্তারিত। বিজয়ের স্লোগানে মুখর ক্যাম্পাস, আনন্দ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ। দীর্ঘ প্রতীক্ষা, কঠিন অনশনের পর দাবি আদায়, রাজনীতি মুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আন্দোলনে যারা পাশে ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। কুয়েটের জন্য ছাত্র রাজনীতি প্রবেশ করতে না পারে, ওটা যেন অর্ডিন্যান্স জারি করার ব্যবস্থা করা হয়। পাশাপাশি আরো ছোট অনেক সংস্কার আছে, আশা করি নতুন ডিসিশন যিনি আসবেন ওগুলো বাস্তবায়ন করবেন যাতে আমাদের খুশিটা আরো বাড়তে পারে। দফায় দফায় আমাদের প্রতিবাদ এবং আন্দোলনের প্রেক্ষিতে আমাদের আজকের এই বিজয় হয়েছে। আমাদের সাথে সংহতি জানিয়েছে, তাদেরকে আমরা আমাদের সকল কুয়েটিয়ানদের পক্ষ থেকে মনের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে শিক্ষক সমিতির বৈঠকের পর বিবৃতিতে নিন্দা জানানো হয় চাপের মুখে উপাচার্য এবং প্র উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তকে। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণ অভ্যুত্থানের দীর্ঘ ৮ মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। এর আগে বুধবার মধ্যরাতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ এবং প্র উপাচার্য অধ্যাপক এসকে শরীফুল আলমের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান কুয়েট তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে দায়িত্ব দেওয়া হবে জ্যেষ্ঠ এক অধ্যাপককে। শিগগিরই স্থায়ী নিয়োগের জন্য গঠন করা হবে সার্চ কমিটি। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর আবাসিক হল বন্ধ, 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার সহ বিভিন্ন ঘটনায় উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস, যা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। ইতিমধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং খুলে দেওয়া হয়েছে সব
আবাসিক হল। এনটিভি নিউজ ডেস্ক। কবে হবে আগামী জাতীয় নির্বাচন? এ নিয়ে সন্দেহ এবং অবিশ্বাস বাড়ছে। অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি ভূ রাজনৈতিক কারণেও পিছিয়ে যেতে পারে নির্বাচন, এমন শঙ্কা বিশ্লেষকদের। একই সঙ্গে তারা বলছেন, সরকারের ভেতরের একটি অংশ এবং রাজনৈতিক দলগুলোর কেউ কেউ চাচ্ছে নির্বাচন বিলম্বিত হোক। যদিও নির্বাচন ও সংস্কার ইস্যুতে দলগুলোর ইতিবাচক মানসিকতা দেখছে ঐকমত্য কমিশন। সমাধানে পৌঁছাতে মে মাসের মাঝামাঝি প্রথম পর্বের আলোচনা শেষে দ্বিতীয় ও তৃতীয় পর্বের আলোচনায় যাবে কমিশন। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৩ মাসের আলোচনা পর্যালোচনা শেষে এবছরের শুরুতে প্রতিবেদন জমা দেয় প্রথম ৬টি কমিশন। ওই ৬ কমিশনের প্রধানদের নিয়ে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। ফেব্রুয়ারির মাঝামাঝিতে কাজ শুরু হয়। এরই মধ্যে বিএনপি সহ বেশ কয়েকটি দলের সাথে আলোচনা হয়েছে। কাজ এগিয়েছে প্রথম পর্বের প্রায় ৫০%। হয়তো অনেকগুলো ইস্যুতে একমত হতে সময় লাগবে, কিন্তু আলোচনার ব্যাপারে সবাই আগ্রহী, সবার দৃষ্টিভঙ্গি খুবই ইতিবাচক। এ পর্যন্ত প্রায় 15টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং আমার জানা মতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই প্রথম রাউন্ডের আলোচনা চলবে। এরপরে দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড হবে। কত রাউন্ড হওয়ার পরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো সেটা এখনই বলা যাবে না। বিএনপির সাথে সবচেয়ে বেশি আলোচনা এগিয়েছে জানিয়ে তিনি বলেন, নেতাদের মাঠের বক্তব্যের সাথে সংস্কার ইস্যুতে বাস্তবতার কোনো মিল নেই। বেশিরভাগ সুপারিশে দলটি একমত। তবে মৌলিক যেসব প্রস্তাবে বিএনপির ভিন্ন মত, সেখানে বিকল্প নিয়েও চলছে আলোচনা। প্রধানমন্ত্রী পদে কেউ দুবারের বেশি থাকতে পারবেন না, এটা হলো কমিশনের সুপারিশ। বিএনপি বলেছে না, সারা জীবনে দুবার, এটা না, পরপর দুবার হতে পারবে, তৃতীয়বার আর পরপর হতে পারবে না, আবার একবার বিরতি দিয়ে আবার হতে পারবে। তখন একটা আলোচনা উঠেছিল যে আর একবার বিরতি দিয়ে কতবার হতে পারবে, আর একবার, তার মানে 3 বার, কিন্তু এটা চূড়ান্ত হয়নি। কিন্তু যারা অনেক গরম গরম বক্তৃতা দেন তাদের সঙ্গে এই দায়িত্বের কোনো সম্পর্ক নাই। সুতরাং কমিশন ওই বক্তব্যগুলোকে খুব বেশি আমলে নিচ্ছে বা বক্তব্য শুনে বিচলিত হচ্ছে এমনটা আমি দেখিনি। তবে সংস্কার শেষে কবে হবে নির্বাচন তা এখনও স্পষ্ট না, এমন মন্তব্য করে সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলছেন, সরকারের ভেতরে বাইরে কোনো কোনো মহল নির্বাচন পেছাতে চায়। প্রফেসর ইউনূস কোনো অবস্থাতেই বেশি দিন থাকতে চান না, এটা বলা হচ্ছে, কিন্তু সরকারের ভেতরেও তো সরকার আছে, তারা চাচ্ছেন না একটু দীর্ঘায়িত করার জন্য। রাজনৈতিক শক্তিও আছে, তারা চায় আরও বিলম্বিত করার জন্য। তারা মনে করে এই সময় যদি বিলম্বিত হয় তাইলে বড় রাজনৈতিক দলটি হয়তো আনপপুলার হবে, তারা হয়তো এখান থেকে ফায়দা পাবেন। এই রাজনীতি মারপেঁচের খেলা। যদি নির্বাচন বিলম্বিত হয় অনেক কঠিন এবং জটিল হয়ে যেতে পারে বাংলাদেশের রাজনীতি। তার আশঙ্কা শুধু অভ্যন্তরীণ পরিস্থিতিই নয়, আন্তর্জাতিক ভূ রাজনীতির কারণেও বিলম্বিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন এই মুহূর্তে আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটা সন্দেহ আর অবিশ্বাস ছায়া ফেলেছে বাংলাদেশের আগামী দিনের নির্বাচনে। কিন্তু নির্বাচন ছাড়া কোনো বিকল্প আছে আমি অন্তত জানি না। তবে যদি কোনো কারণে ভূ রাজনীতির কারণে নির্বাচন পিছিয়ে যায়, আমি অবাক হব না। রাজনৈতিক ঐক্য দুর্বল হলে পরাজিত শক্তি ফিরে আসতে পারে, আর তাতে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। এমন শঙ্কা থেকে মৌলিক সংস্কার এবং সময়মতো নির্বাচনের বিকল্প দেখছেন না তারা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের আওতার মধ্যে থাকা প্রয়োজনীয় সংস্কার নির্বাচন কমিশন নিজেরাই করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন ভবনে অস্ট্রেলিয়ান হাই কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইল বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে পাশে থাকবে তার দেশ। নাজিবুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুজান রাইলি। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার। বলেন, অবাধ, নিরপেক্ষ আর অংশগ্রহণমূলক নির্বাচনে অস্ট্রেলিয়ার সহযোগিতা থাকবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। এ নিয়ে আমরা যাবতীয় সকল সহযোগিতা করতে আগ্রহী। এ সময় সিএসি এএমএম নাসির উদ্দিন বলেন,
নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাবেন তারা। তবে কি কি সংস্কার হবে তা নির্ভর করছে জাতীয় ঐকমত্য কমিশনের উপর। ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব, যেগুলো প্রয়োজন, সেগুলো আমরা করব। ঐকমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। ভোটার তালিকা হালনাগাদ, আন্তর্জাতিক পর্যবেক্ষক সহ নির্বাচন কেন্দ্রিক বিষয়েও অস্ট্রেলিয়ান প্রতিনিধির সাথে আলোচনা হয়েছে বলে জানান সিইসি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির ব্যাপারে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুদক। রাজধানীর দুদক কার্যালয় সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন একথা জানান। এছাড়া সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। শাহরিয়ার আলম ২৭ কোটি এবং জ্যাকবের ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া জ্যাকবের স্ত্রী নিগার সুলতানার সম্পদের বিবরণী জমা দিতে বলেছে দুর্নীতি দমন কমিশন। জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম, সাবেক সংসদ সদস্য, রাজশাহী ৬। জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৯৮ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৪৬তম বিসিএসে প্রশ্ন ফাঁসের বিষয়ে এখনও তদন্ত চলছে। পুরোপুরি বাতিল করার মতো পর্যাপ্ত কারণ পায়নি কমিশন বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশের মোনেম। বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, সিআইডির তদন্তে যদি কেউ দোষী প্রমাণিত হয় তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পিএসসি। এ সময় চেয়ারম্যান আরও জানান, প্রশ্ন ছাপানো, সংরক্ষণ এবং নিরাপত্তার জন্য সতর্ক আছে পিএসসি। বিজি প্রেসে বিসিএস এর কোনো প্রশ্ন ছাপানো হবে না। বলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলে পিএসসিকে ঢেলে সাজানো হবে। জানান, ১ থেকে ১.৫ বছরের মধ্যে পরীক্ষার জট ছাড়াতে কাজ করছে কমিশন। এছাড়া যুগোপযোগী সিলেবাস প্রণয়নে কাজ চলছে বলেও জানান পিএসসি চেয়ারম্যান। যদি একটা বিষয়ে প্রশ্ন ওঠে কিন্তু আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারি না, এখনো পারিনি, যেটা সিআইডি তদন্ত করছে। সিআইডি তদন্তে যদি দোষীরা বের করতে পারে সিআইডি, এবং তখন যেই মুহূর্তে তারা দোষী সাব্যস্ত হবে তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে অনুষ্ঠিত হল বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫ ম্যারাথন প্রতিযোগিতা। আজ সকাল ৬টায় রাজধানীর পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া ২ কিলোমিটার ও ৭.৫ কিলোমিটার এ ম্যারাথনের আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অফ বাংলাদেশ, এটিজেএফপি। ম্যারাথনে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ম্যারাথনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের সহ ঢাকার নিযুক্ত ১০টি দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, দেশ বিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী, ট্রাভেলার ও পেশাদার রানার সহ ৭ শতাধিক রানার অংশ নেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। নেত্রকোনার হাওর উপজেলার মোহনগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ উপজেলা এলসিডি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির। জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ শফিউল আলম। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ক্রিকেট। তাওহিদ হৃদয় নিষেধাজ্ঞায় বলবৎ রাখল বিসিবির নতুন তৈরি করা টেকনিক্যাল কমিটি। চ্যাম্পিয়নশিপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ম্যাচে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে তাই অধিনায়ককে ছাড়াই নামতে হবে মোহামেডানকে।
রিপোর্ট বর্ষণ কবিরের। তাহিদ হৃদয়ের যে নিষেধাজ্ঞা নিয়ে এত পানি গড়িয়েছে বুড়িগঙ্গায়, সেটি এখন তৈরি করেছে নতুন হাস্যরস। আম্পায়ার্স কমিটির এখতিয়ার না থাকা সত্ত্বেও আইনের পরিবর্তন করা হয়েছিল 2 ম্যাচের নিষেধাজ্ঞা কমানোর। এই আইনের ফাঁক গলে মোহামেডান অধিনায়ক খেলেও ফেলেন একটি ম্যাচ। তাকে নিষিদ্ধ কাণ্ডে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার SI সৈকত পদত্যাগপত্র দেয়ায় পুরো ক্রিকেট আঙ্গনে যে সমালোচনা শুরু হয়, সেখান থেকে নিজেদের অবস্থান পরিবর্তনে বাধ্য হয় ফারুক আহমেদের বোর্ড। সিদ্ধান্তটা আমরা নিয়েছি, দায়টা আমাদেরই। কিন্তু এটা স্বাভাবিক। হ্যাঁ, কেউ হয়তো একটু আমাদেরকে অনুরোধ করতে পারে, ভাই এই নিয়মটা বদলান, আমাদের এই অসুবিধা হবে, তারা বলতেই পারে এবং তারা চাপও সৃষ্টি করতে পারে। আমাদের কাজ হচ্ছে সেই চাপটা অ্যাবজর্ব করা এবং নিয়ম যেটা আছে, বই যে কথা বলে সেই অনুযায়ী করা, মানুষকে কনভিন্স করা যে না এইটা এইভাবেই হবে। সেই কাজটা আমরা ঠিকভাবে করতে পারিনি, তো এই দায়টা আমাদেরই নিতে হবে। প্রিভিয়াস ল বুকটাই এটাকে আমরা অনুসরণ করব, যেটা ছিল। তাহিদ হৃদয়ের মতো একটা জাতীয় দলের খেলোয়াড়ও হোক কিংবা তৃতীয় বিভাগের একটা খেলোয়াড়ও হোক, সবার জন্য একই জিনিস হওয়া উচিত। কিন্তু এই টেকনিক্যাল কমিটি এটাও মনে করছে, জাতীয় দলে যে ক্রিকেটাররা প্রতিনিধিত্ব করছেন তাদের হতে হবে আরও সংযমী। এবং ওই কাজটা বোধহয় আমরা খুব ভালোভাবে করছি না বলে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, কিন্তু আমরা পুরো ক্রিকেট মহলের মধ্যে। এবং এটা থেকে আমাদের বেরিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা। হৃদয়ের এই শাস্তি বহাল রাখাতেও সৈকতের ঘরোয়া লিগে আর ম্যাচ পরিচালনা করার সম্ভাবনা খুবই ক্ষীণ। আইন ও রীতি ভঙ্গের ঘটনায় আশাহত আইসিসির এলিট আম্পায়ার তার ঘনিষ্ঠজনকে জানিয়েছেন, অনেক হয়েছে, তার আত্মমর্যাদার সঙ্গে কোনো সমঝোতা নয়। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা। সংস্কৃতির খবর। যুদ্ধের বিপক্ষে ও মানবতার বার্তা নিয়ে দর্শকদের জন্য নতুন নাটক মঞ্চে আনল নাট্যদল তাড়ুয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটকটির প্রদর্শনী হয়। এরিক মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন, নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। নাটকে তুলে ধরা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও ব্যক্তি মানুষের যন্ত্রণাময় অভিজ্ঞতা। এটি তাড়ুয়ার 4র্থ প্রযোজনা। 2018 সালে লেট মি আউট নাটক দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করেছিল নাট্যদলটি। 25 এপ্রিল বিকেল 4টা ও সন্ধ্যা 7টায় নাটকটির 2টি প্রদর্শনী হবে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।